আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমার দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের রসায়ন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে দ্বাদশ অধ্যায়, আমাদের জীবনের রসায়ন, কেমিস্ট্রি ইন আওয়ার লাইফস। আমাদের জীবনের প্রাত্যহিক জীবনের প্রতিটা ক্ষেত্রে যে রসায়নটা জড়িত সেটা সম্পর্কে এই চ্যাপ্টারের শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করা হয়েছে। এটা হতে পারে আমাদের খাদ্য সামগ্রী, হতে পারে আমাদের প্রসাধন সামগ্রী, হতে পারে আমাদের যেই খাবারগুলো আমরা চাষ করি জমিতে সেটার জন্য যে সার দিতে হয়, এবং কিছু সময় দেখা যায় খাবার সংরক্ষণ করার জন্য তোমাকে কিছু প্রিজারভেটিভ ব্যবহার করতে হয়। এই সব কিছুতেই কিন্তু ওতপ্রোতভাবে রসায়নের একটা সম্পৃক্ততা রয়েছে। এই অধ্যায়ে আমরা যেটা পড়ব সেটা হলো প্রত্যেকটা অংশ থেকে আমরা এই জিনিসগুলোর প্রস্তুত প্রণালী পড়ব, এর ব্যবহারগুলো দেখব, এবং এর ব্যবহারগুলো থেকে আমরা কিভাবে এর বিক্রিয়াগুলো হচ্ছে এই বিক্রিয়াগুলো একটু ভালোভাবে পড়ব এবং প্রস্তুত প্রণালীগুলো ভালোভাবে পড়ব। আমি তোমাদের স্টিল পিকচার দিয়ে অনলাইন ক্লাস 6 যেটা ছিল সেখানে কিছু স্টিল পিকচার দিয়েছি এই চ্যাপ্টার থেকেই। তো এই চ্যাপ্টারে তখন আমি সেখানে কিছু প্রশ্ন দিয়েছি। আশা করব সব প্রশ্ন যেগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করবে, এবং সেই সাথে কিছু টপিক্সের ছবি আমি তুলে দিয়েছিলাম বই থেকেই। এই টপিক্সগুলো একদমই বাদ দেওয়া যাবে না, এই টপিক্সগুলো পড়তেই হবে। আমাদের সামনে যে মূল্যায়ন পরীক্ষাটা আছে সেই মূল্যায়ন পরীক্ষায় তোমাদের প্রশ্ন বই থেকেই করা হবে, খুব জটিলভাবে করা হবে না। তোমাদের যা পড়ানো হচ্ছে, যতটুকু পড়ানো হয়েছে এর মধ্য থেকেই প্রশ্ন আসবে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদেরকে যেভাবে ক্লাসগুলো দেওয়া হচ্ছে গ্রুপে, তোমরা শুধুমাত্র ক্লাসগুলো ফলো করে যাও, দেখবে তোমরা ইনশাল্লাহ মূল্যায়ন পরীক্ষায় খুব ভালো করবে। তা আজকে আমরা দেখে নিই এই চ্যাপ্টারের শুরুতে যে আমাদের জীবনে রসায়ন, এই অধ্যায়ের শেষে আমরা আসলে কি কি জিনিস সম্পর্কে জ্ঞান লাভ করব। দেখো, গৃহে ব্যবহার্য কতগুলো কতিপয় খাদ্য সামগ্রীর আহরণ, ধর্ম এবং ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো। গৃহে যে প্রসাধন সামগ্রীগুলো আমরা ব্যবহার করি সেটার উপযোগিতা পিএইচের মাধ্যমে বর্ণনা করতে পারবো। গৃহে ব্যবহার্য কিছু পরিষ্কার সামগ্রী থাকে, সেই পরিষ্কার সামগ্রীগুলো কিভাবে প্রস্তুত করা হয় এবং এর পরিষ্কার করার কৌশলগুলো জানবো। কৃষিক্ষেত্রে উপযুক্ত যৌগ ব্যবহার করে মাটির পিএইচ মান নিয়ন্ত্রণ করতে পারবো। কৃষিদ্রব্য প্রক্রিয়াকরণের উপায় ব্যাখ্যা করতে পারবো। কৃষিদ্রব্য সংরক্ষণের উপায় ব্যাখ্যা করতে পারবো। রাসায়নিক বর্জ্য সম্পর্ক জেনে এর ক্ষতিকারক প্রভাব ব্যাখ্যা করতে পারবো। রাসায়নিক দ্রব্য ব্যবহার করে সাবান প্রস্তুত করতে পারবো। ব্লিচিং পাউডারের বিরঞ্জন ক্রিয়া প্রদর্শন করতে পারবো। মাটি, পানি ও বায়ু দূষণ রোধে রাসায়নিক দ্রব্যের যথাযথ ব্যবহারের বিষয়ে আস্থার সাথে স্বতঃস্ফূর্তভাবে মতামত দিতে পারবো। স্বাস্থ্য সচেতন দ্রব্য ব্যবহারে আগ্রহ প্রদর্শন করব। স্বাস্থ্যসম্মত খাদ্য ব্যবহারে আগ্রহ প্রদর্শন করতে পারবো, এবং খাদ্যদ্রব্যে বেকিং পাউডারের ভূমিকা পরীক্ষার মাধ্যমে দেখাতে পারবো। এই জিনিসগুলো সম্পর্কে আমরা আসলে এই চ্যাপ্টারটার শেষে জ্ঞান লাভ করব। তাহলে চলো আমরা অধ্যায়টা নিয়ে আলোচনা শুরু করি। অধ্যায়ের একদম শুরুতে গৃহস্থালির রসায়ন, ডোমেস্টিক কেমিস্ট্রির মধ্যে আমরা খাদ্য লম্বর সম্পর্কে জানতে পারি। এই অনুচ্ছেদটা তোমরা খুব ভালোভাবে পড়বে অবজেক্টিভের জন্য। এখান থেকে সল্ট হারভেস্টিং কাকে বলে, কিভাবে করা হয় সেটা সম্পর্কে জানবে। এরপরের যে টপিক্সটা রয়েছে সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডার কাকে বলে? বেকিং পাউডার বা খাবার সোডা, এর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এর রাসায়নিক নাম এবং সেই সাথে সংকেতটা লেখা তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে। সংকেত লেখার ক্ষেত্রে সবসময় খেয়াল করবে 1, 2, 3 এই যে নাম্বারগুলো থাকে সেগুলো অবশ্যই প্রতীকের নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে লিখতে হবে। তোমরা যেটা মাঝে মাঝে করো যে একদম পাশাপাশি লিখে দাও, পাশাপাশি লেখা যাবে না। যেটা ছোটো হাতে সেটা ছোটো হাতে লিখতে হবে, যেটা বড় হাতে সেটা বড় হাতে লিখতে হবে। এবার আসো বেকিং সোডা তৈরি করতে তার মধ্যে টার্টারিক অ্যাসিড মিশালে বেকিং পাউডার তৈরি হয়। আমরা জানলাম বেকিং সোডা বা খাবার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এবং এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে যদি টার্টারিক অ্যাসিড মেশানো হয় তখন যে বেকিং পাউডারটা তৈরি হচ্ছে এর নামই হচ্ছে আমাদের বেকিং পাউডার, যেটা সাধারণত কেক বানানোর কাজে এই বেকিং পাউডারটা ব্যবহার করা হয়। এরপর আসো বেকিং সোডা প্রস্তুতি।
বেকিং সোডার প্রস্তুতির এখানে সুন্দর কিছু বিক্রিয়া দেওয়া আছে, কিভাবে প্রস্তুত করতে হয় এই বিক্রিয়াগুলো তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে। এরপর আসো বেকিং সোডার ব্যবহার। বেকিং সোডা আসলে কিভাবে ব্যবহার করা হয়। কেক প্রস্তুতির সময় ময়দার মধ্যে বেকিং পাউডার মিশিয়ে তাপ প্রদান করা হয়। বেকিং সোডা মিশ্রণে টার্টারিক অ্যাসিড C4H6O6 এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম টার্টারেট এবং কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে, এবং এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেকটাকে ফুলিয়ে দেয়। এবার দেখো বিক্রিয়াতে সোডিয়াম কার্বনেটের সাথে C4H6O6 যেটা টার্টারিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট যেটা ছিল আমাদের বেকিং সোডার সাথে টার্টারিক অ্যাসিডের বিক্রিয়া ফলে তৈরি হচ্ছে সোডিয়াম টার্টারেট, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং পানি তৈরি হচ্ছে। এই যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হলো সেটা হলো একটা গ্যাসীয় পদার্থ। যেহেতু গ্যাসীয় পদার্থ সেটা চলে যাওয়ার জন্য ফাঁক খুঁজতে থাকবে। তো দেখা যাবে ময়দার যে ডোটা করা হবে সেটা ইস্ট অথবা বেকিং পাউডার দেওয়ার পরে কিছুটা ফুলে যাওয়ার কারণ হচ্ছে ভেতরে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় এবং গ্যাসটা বের হয়ে যায়। আমরা যে বেক করতে দিই তখন দেখা যায় যে আমরা যে কেকটা দিয়েছি সেটা হয়তো সমতলভাবে দিয়েছি, কিন্তু কেকটা যখন ওভেন থেকে বের করা হয় তখন হচ্ছে মাঝখানে একটা ফুটা অংশ দেখা যায়। এই অংশটা দিয়ে সম্পূর্ণ গ্যাসটা বের হয়ে যায় এবং কেকটাকে ফুলিয়ে দিয়ে এই অংশটা থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বের হয়ে যায়। বাড়িতে কিংবা বেকারিতে পাউরুটি ফোলানোর জন্য ইস্ট নামক ছত্রাকও ব্যবহার করা হয়। এর জন্য প্রথমে চিনির দ্রবণে ইস্ট মেশানো হয়। এই মিশ্রণ দিয়ে ময়দা মাখিয়ে দলা করে উষ্ণ অবস্থাতে রেখে দিতে হয়। ফলে দেখা যায় ইস্টের একটা সবাত শ্বসনের কারণে সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, যা পাউরুটিকে ফুলতে সাহায্য করে। পাউরুটি ফুলে ওঠার পর ওভেনে বেকিংয়ে দেওয়া হলেই ইস্টটা মারা যায়, তখন পাউরুটির ফোলাটা আবার বন্ধ হয়ে যায়। এ কারণে দেখো পাউরুটি আর কেকের মধ্যে যে একটা সুন্দর পার্থক্য দেখতে পাই আমরা, যে পাউরুটিতেও আমাদের ইস্ট ব্যবহার করা হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে যখন বেকিংয়ের জন্য দেওয়া হয় তখন দেখা যায় পাউরুটিতে আর তখন ইস্টের সেই কার্বন ডাইঅক্সাইড আর তৈরি হচ্ছে না, তখন সেটা আবার একটা প্লেন সাইজে চলে আসে। কিন্তু কেকের ক্ষেত্রে যেটা হয়, কেকে সেই কার্বন ডাইঅক্সাইডটা চলে যাওয়ার পরে আমরা যখন বেকিংয়ে দেই তখনই এটা কাজ করে এবং তখনই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়। এটা হলো পাউরুটি আর কেক এই দুটার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য, যে বেকিং পাউডারটা ব্যবহার করলে কীরকম হচ্ছে আর ইস্ট ব্যবহার করলে কীরকম হচ্ছে। ইস্টের সবাত শোষণের কারণে প্রথমে ফুলবে, তারপর যখন বেকিং করবে তখন সবাত শোষণটা বন্ধ হয়ে যাবে এবং ইস্ট মারা যায়, ফলে ফোলাটা বন্ধ হয়ে যায় এবং পাউরুটি একটা মিনিমাম সাইজে চলে আসে এবং সমান্তরালভাবে তুমি এটাকে কেটে ফেলতে পারো। এ কারণে পাউরুটি ফুলে না, আগে ফুলে কিন্তু পরবর্তীতে যখন এটাকে একটা সমান্তরাল সাইজে কেটে ফেলা হয় তখন আর এটার ফোলা অংশটা দেখা যায় না। কিন্তু কেকের ক্ষেত্রে যেটা হয়, কেকে শুধুমাত্র আমি যখন বেকিং পাউডারটা দিচ্ছি, বেকিং পাউডারটা দিলে সাথে সাথে এটা কখনোই ফুলবে না, এটাকে অবশ্যই তাপে নিয়ে যেতে হবে। এটাকে আমি যখন বেকিং নিয়ে যাচ্ছি ওভেনের মাধ্যমে অথবা চুলায় যখন তাপ প্রদান করা হচ্ছে তখন শুধুমাত্র তখনই বেকিং পাউডার থেকে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে। আর যদি আমি তাপ প্রদান না করি তখন সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরিও হবে না এবং বিক্রিয়াটা ওই অবস্থাতেই থেকে যাবে। তাপ প্রদান করা হলে তখন শুধুমাত্র আমাদের এই কার্বন ডাইঅক্সাইডটা বের হওয়ার সুযোগ হয়। এই প্রশ্নটা থেকে অনুধাবনের প্রশ্ন আসে যে কেক কীভাবে ফোলে, পাউরুটিতে ইস্ট কেন ব্যবহার করা হয়, ইস্টের সবাত শোষণ ব্যাখ্যা করো। এই ছোটো ছোটো প্রশ্নগুলো এখান থেকে আসে এবং জ্ঞানের প্রশ্নে আসে বেকিং পাউডার কী, বেকিং পাউডারের রাসায়নিক নাম লেখা। এর পরের অংশটা দেখো সিরকা বা ভিনেগার সম্পর্কে। সিরকা বা ভিনেগারের থেকে এখানে যে প্রশ্নটা পড়বে সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকাটা পড়বে এবং ভিনেগার প্রস্তুতির বিক্রিয়াটা একটু ভালোভাবে দেখে রাখবে। ভিনেগারের সংকেতটা দেখবে CH3COOH। এটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিডেরই একটা জলীয় দ্রবণ, যেখানে একটা মাত্রা দেওয়া আছে। দেখো ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার হলো তরল পদার্থ, সাধারণত আচার তৈরি করার সময় ভিনেগারটাকে ব্যবহার করা হয়। খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা নিয়ে অনুধাবনের প্রশ্ন আসতে পারে এবং জ্ঞানের প্রশ্ন আসে সিরকা বা ভিনেগার কি, তখন এক লাইনে উত্তর লিখবে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এবার আসো কাপড় কাচার সোডা।
সোডিয়াম কার্বনেটকে সোডা অ্যাশ বলা হয়। সোডা অ্যাশের 1 অণুর সাথে 10 অণু পানি রাসায়নিকভাবে যুক্ত হলেই সেটা হয়ে যাচ্ছে কাপড় কাচা বা ওয়াশিং সোডা। কাপড় কাচার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। 10 অণু পানি থাকার কারণে এটাকে বলা হচ্ছে ডেকাহাইড্রেট। তাহলে কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ। যে রাসায়নিকভাবে লিখলে আমরা লিখব Na2CO3, এবার ডট দিয়ে 10 অণু পানি। কাপড় কাচা সোডা কীভাবে প্রস্তুত করতে হয়? সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডে অধিক পরিমাণে যদি চালনা করি তাহলে তৈরি হবে সোডিয়াম কার্বনেট, এবং সোডিয়াম কার্বনেটের সাথে 10 অণু পানি বিক্রিয়া করলেই কাপড় কাচা সোডা বা সোডিয়াম ডেকাহাইড্রেট তৈরি হয়ে যাচ্ছে। সেই সাথে তোমরা পড়বে কাপড় কাচার সোডার ব্যবহারটা। এরপরে আসো টয়লেট ক্লিনার। এখান থেকে জ্ঞানের প্রশ্ন আসে, টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। টয়লেট ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে থাকে সোডিয়াম হাইপোক্লোরাইট। জ্ঞানের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং সাথে কি থাকছে? সাথে থাকছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইপোক্লোরাইট। এবং এরপরে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো টয়লেট ক্লিনার এর দ্বারা টয়লেট পরিষ্কার করার কৌশল। টয়লেট ক্লিনারকে যখন টয়লেটের উপর ঢালা হয় তখন টয়লেট ক্লিনারের বিভিন্ন উপাদান বিভিন্ন রূপে বিক্রিয়া করে। টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এর ক্ষারধর্মী ধর্মের কারণেই টয়লেটটা পরিষ্কার হয়। আমরা জানি সাবান বা যে কোনো ধরনের ক্লিনারের মধ্যে ক্ষার ধর্মটা বেশি থাকে, এবং ক্ষারের বৈশিষ্ট্যই হলো ময়লা পরিষ্কার করে। এবং ক্ষার জাতীয় পদার্থের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা পিচ্ছিল ধরনের হয়। এ কারণে সাবান, ডিটারজেন্ট, গ্লাস ক্লিনার, আমরা এখন যে লিকুইড সোপগুলো ব্যবহার করছি সব কিছুই দেখবে তোমরা পিচ্ছিল অবস্থায় পাবে। ক্ষার জাতীয় পদার্থের এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। তোমরা ক্লাস 8-এ পড়েছিলে অ্যাসিড এবং ক্ষারের যে বৈশিষ্ট্যগুলো, সেখান থেকে একটু পড়াশোনা যেটা করবে তোমরা একটা পড়ার সাথে আরেকটা পড়াকে রিলেট করে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে পড়াটা খুব বেশি কঠিন লাগবে না। এবার দেখো সোডিয়াম টয়লেট ক্লিনারের পরিষ্কার প্রণালীর ক্ষেত্রে আমরা আগেই বলেছি যে মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এর সাথে থাকে সোডিয়াম হাইপোক্লোরাইট। সোডিয়াম হাইপোক্লোরাইটকে পানির সাথে বিক্রিয়া করে তৈরি করে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড। এই হাইপোক্লোরাস অ্যাসিডটা পরবর্তীতে ভেঙে তৈরি করছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জাইমান অক্সিজেন। জাইমান অক্সিজেন আমাদের টয়লেট ক্লিনারে, টয়লেটে দেখবে যে বিভিন্ন ধরনের শ্যাওলা বা যে ময়লা থাকে এগুলো সাধারণত কালারফুল হয়। এই ধরনের কালারফুল পদার্থগুলোকে যেহেতু রঙিন পদার্থ বলা হয়েছে, এই রঙিন পদার্থের সাথে তখন এই জাইমান অক্সিজেনটা বিক্রিয়া করে বর্ণহীন পদার্থ তৈরি করে, এবং জীবাণুর সাথে এই জাইমান অক্সিজেন বিক্রিয়া করে মৃত জীবাণু তৈরি করে, অর্থাৎ জীবাণুটার আর কোনো অস্তিত্ব থাকে না। এইভাবেই টয়লেট ক্লিনার রঙিন পদার্থকে বর্ণহীন এবং জীবাণুকে ধ্বংস করে। জাইমান অক্সিজেন বোঝানো হয়েছে, জাইমান অক্সিজেন মানেই হচ্ছে সদ্য প্রস্তুত হওয়া যে অক্সিজেনটা, যে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে মাত্র যে অক্সিজেনটা তৈরি হলো, এবং এই অক্সিজেনটা একটা জারক পদার্থ, এবং এর কাজ হলো এটা সাধারণত রঙিন পদার্থকে জারিত করেই বর্ণহীন পদার্থ তৈরি করছে, জীবাণুকে জারিত করেই মৃত জীবাণু তৈরি করছে। তাহলে টয়লেট ক্লিনারের পরিষ্কার করার কৌশলটা তোমরা খুব ভালোভাবে পড়বে। সেই সাথে ব্লিচিং পাউডারের রঙিন কাপড় থেকে রঙিন দাগ তোলা, জীবাণু ধ্বংস করা, এই দুইটার ক্ষেত্রেও হাইপোক্লোরাস অ্যাসিড থেকে জাইমান অক্সিজেন তৈরি করা একটা ধাপ তোমরা খুব মিল পাবে, এবং অনেকটা একই রকম দেখা যাবে। এই 3টা প্রশ্ন পড়লে 3টা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় তোমরা কমন পেয়েই যাবে। এরপরে আসো আমাদের আলোচনার বিষয় সাবান। সাবানের সংজ্ঞা যদি আমরা দিই, সাবান হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ বা উচ্চতর ফ্যাটি অ্যাসিডের পটাশিয়াম লবণ। এখানে আরকে আমরা এর আগের অধ্যায়ে পড়েছি, আরকে অ্যালকাইল মূলক বলা হয়। আর এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1। এখানে n এর মান 12 থেকে 18 পর্যন্ত হতে পারে। সোডিয়াম স্টিয়ারেট সাবানের সংকেত। তোমরা এখান থেকে সাবান কি এবং সাবানায়ন বিক্রিয়ার আমি একটা প্রশ্ন দিয়েছি, এই বিক্রিয়াটা পড়বে। সাবানের রাসায়নিক সংকেত কি এবং প্রতিটা সংকেতের অর্থ কী, অ্যালকাইল মূলক, তারপর হচ্ছে এখানে প্রথমে যে অংশটা আছে যে সাধারণ সাবান সম্পর্কে যে কথাগুলো বলা আছে সেটা তোমরা উত্তরে সুন্দরভাবে লিখবে। এরপর আসো ডিটারজেন্ট। ডিটারজেন্ট সাবানের মতোই একটা পরিষ্কারক দ্রব্য। ডিটারজেন্ট সাধারণত পাউডারের মতো হয় এবং তরল আকারে পাওয়া যায়। লয়েল অ্যালকোহল C12H26O
এর সাথে সালফারিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে তৈরি হয় লরাইল হাইড্রোজেন সালফেট এবং পানি উৎপন্ন হয়। লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তৈরি করছে সোডিয়াম লরাইল সালফেট এবং পানি। সোডিয়াম লরাইল সালফেটটা কি আমরা ডিটারজেন্ট নামে সাধারণত চিনি। ডিটারজেন্ট প্রস্তুতির বিক্রিয়াটা যদি দেখো, লরাইল অ্যালকোহল C12H16O এর সাথে সালফারিক অ্যাসিডের বিক্রিয়া হচ্ছে। সালফারিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে অক্সিজেনটা রিপ্লেস হয়ে সালফেট মূলক এখানে যুক্ত হলো। এটার নাম হচ্ছে লরাইল হাইড্রোজেন সালফেট। লরাইল হাইড্রোজেন সালফেটের সাথে পরবর্তীতে ক্ষার বা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ার ফলে তৈরি হয়েছে লরাইল সোডিয়াম সালফেট। ডিটারজেন্টকে ব্যবহার উপযোগী করার জন্য ডিটারজেন্টের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ যোগ করা হয়। ডিটারজেন্টকে পাউডার আকৃতি করার জন্য সোডিয়াম সালফেট যোগ করা হয়। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভের জন্য, যে ডিটারজেন্টকে পাউডার আকৃতি করার জন্য কোন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়, সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং ডিটারজেন্ট প্রস্তুতির এই বিক্রিয়াটা তোমরা খুব ভালোভাবে পড়বে। এবার আসো সাবান এবং ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কার করার কৌশল, যেটা আজকের আলোচনা আমার ক্লাসের মূল আলোচনার বিষয়। আর যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়বে, আর যেভাবে পড়তে বললাম বাকি প্রশ্নগুলো সেগুলো আশা করব তোমরা অনলাইন ক্লাসগুলো খুব ভালোভাবে ফলো করছো। আজকের আলোচনার মেইন যে বিষয়বস্তুটা সেটা হলো সাবান এবং ডিটারজেন্ট পরিষ্কার করার কৌশল। আমরা কিছুক্ষণ আগে সাবান এবং ডিটারজেন্টের সংজ্ঞাটা জেনেছি। তো এখন একটা জিনিস বলে রাখি, যে কোনো ধরনের যৌগ, সাধারণত সেটা সাবান হোক, ডিটারজেন্ট হোক বা অন্য যে কোনো ধরনের যৌগ হোক, প্রত্যেকটা যৌগে একটা ঋণাত্মক অংশ থাকে এবং একটা ধনাত্মক অংশ থাকে। তো ঠিক তেমনিভাবে সাবান এবং ডিটারজেন্টও একটা ঋণাত্মক অংশ আছে এবং একটা ধনাত্মক অংশ রয়েছে। সাবান এবং ডিটারজেন্টের এই ঋণাত্মক অংশটাকে বলা হচ্ছে হেড বা মাথা, এবং মাথার সাথে আরেকটা দীর্ঘ শিকলযুক্ত যেই অংশটা রয়েছে। দেখো তোমরা ডিটারজেন্টের সংকেতে C12H25, এখানে কার্বন এবং হাইড্রোজেনের একটা বিশাল শিকলের কথা বলা হচ্ছে। এবং সোডিয়াম আয়ন সবসময় ধনাত্মক আয়ন হিসেবে থাকবে। সাবানের সাথেও দেখো তোমরা সোডিয়াম আয়ন রয়েছে, এই সোডিয়াম আয়নটা ধনাত্মক আয়ন, সোডিয়াম ধনাত্মক আয়ন, বাকি যে অংশটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক আয়ন। একটু আমরা যদি খেয়াল করি, দেখো সাবানের সংকেত লেখার সময় আমরা লিখবো RCOONA। এটাকে যদি আমরা ভেঙে লিখি RCOO ঋণাত্মক আয়ন, আর হচ্ছে সোডিয়াম হচ্ছে আমাদের ধনাত্মক আয়ন। ডিটারজেন্টের ক্ষেত্রে C12H25 সালফেট সোডিয়াম লরাইল সালফেট। সোডিয়াম লরাইল সালফেটকে আমি ভেঙে লিখলে হাইড্রোজেন সালফেট, লরাইল হাইড্রোজেন সালফেটের যে অংশটা সেটা হচ্ছে ঋণাত্মক অংশ, আর সোডিয়াম হচ্ছে আমাদের ধনাত্মক অংশ। আবার দেখো পানির মধ্যেও আমাদের ধনাত্মক অংশ ঋণাত্মক অংশ থেকে হাইড্রোজেন প্লাস হচ্ছে ধনাত্মক এবং OH হচ্ছে ঋণাত্মক, এটা আমরা আগে থেকেই জানি। এবার দেখো আমি যে কথাটা বলছিলাম, যে দীর্ঘ শিকল, কার্বন এবং হাইড্রোজেনের যে দীর্ঘ শিকলটা থাকে, এই শিকল আর হচ্ছে একটা মাথা, এই হচ্ছে আমার সাবান এবং ডিটারজেন্টের গঠন। সাবান এবং ডিটারজেন্টের গঠনটা সাধারণত এরকম হয় যে উপরে আমাদের একটা হেড থাকবে এবং নিচের দিকে থাকবে একটা টেল, এবং যে হেডটা থাকবে সেটা হচ্ছে হাইড্রোফিলিক বা পানি আকর্ষী। অর্থাৎ সাবান এবং ডিটারজেন্টের একদম মাথায় যে ঋণাত্মক আয়নটা থাকছে সেই ঋণাত্মক আয়নটা পানির দিকে খুবই আকর্ষী, এবং এই যে লেজের অংশটা রয়েছে সেটা হচ্ছে হাইড্রোফোবিক বা তেল আকর্ষী বা পানি বিকর্ষী। আমি যদি পানি দিয়ে দুইটা কথা বলি তাহলে বলতে হবে হেডটা হচ্ছে পানি আকর্ষী এবং টেল হচ্ছে পানি বিকর্ষী। হেড হচ্ছে ঋণাত্মক অংশ, এবং এই লেজের একমাত্র শেষের দিকে হচ্ছে আমাদের হাইড্রোফোবিক বা তেল আকর্ষী বা পানি বিকর্ষী। তাহলে এখন কিভাবে সাবানের বা ডিটারজেন্টের মাধ্যমে কাপড়টা পরিষ্কার হয়? আমরা কাপড় বা সাবান দিয়ে কাপড় কাচার সময় অথবা ডিটারজেন্ট দিয়ে যখন আমরা বালতিতে কাপড় ভেজাই, তখন একটা জিনিস খেয়াল করবে, তোমরা প্রথমে ডিটারজেন্টটা দাও, তারপর একটা ফেনার সৃষ্টি হয় এবং কাপড় দেওয়া হয়। এবং খেয়াল করবে যে কোনো ধরনের ময়লা জিনিসের মধ্যে কিছুটা তৈলাক্ত পদার্থের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। অর্থাৎ ময়লা মানেই হচ্ছে সেটা একটু তেল জাতীয় জিনিস হবে, তেল বা গ্রিস। এবার দেখো আমার সাবানের এই নিচের অংশটা হচ্ছে আমাদের তেল আকর্ষী। তাহলে যখনই আমি পানির মধ্যে কাপড় ভেজাচ্ছি এবং ডিটারজেন্ট দিয়ে বা সাবান দিয়ে কাপড় কাচ্ছি, কাপড়ে সাবান লাগাচ্ছি, তখন যে জিনিসটা হচ্ছে আমাদের সাবান এবং ডিটারজেন্টের এই যে দীর্ঘ শিকল প্রান্তটা আছে বা টেল অংশটা আছে, সেই টেল অংশটা আমাদের
তেল বা গ্রিস জাতীয় যে ময়লা অংশ রয়েছে তাদেরকে ঘিরে ফেলে, তাদেরকে ঘিরে একটা বলয়ের মতো অংশ তৈরি করে। তখনও সম্পূর্ণ বলয়টা হয় না। আর অপরদিকে যে ঋণাত্মক অংশটা থাকে সেটা হচ্ছে আমাদের পানির দিকে, পানির সাথে মিশ্রিত হওয়ার একটা প্রবণতা থাকে। এই অবস্থা প্রথমে সৃষ্টি হয়। প্রথমে তাহলে কি অবস্থা সৃষ্টি হচ্ছে? তেল বা গ্রিজের দিকে আমার টেল অংশটা যাচ্ছে, আর হেড অংশটা থাকছে পানির দিকে। আমি যখন কাপড়টা কাচ্ছি এবং যখন ডিটারজেন্ট বা দিয়ে কাপড়টা ভালোভাবে নাড়া হচ্ছে, বারবার নাড়ার ফলে যেটা হয়, এই লেজ অংশটা বা টেল অংশটা, এই তেল জাতীয়, যেহেতু তেল আকর্ষী, এই অংশটা তেল জাতীয় সেই ময়লাটার মধ্যে দ্রবীভূত হয়েছে। এবং সেই আমি যদি বিপরীতভাবে বলি, যে ময়লা বা জিনিসটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের এই দীর্ঘশিকলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। দ্রবীভূত হয়ে গেলে সাবানের আর শুধুমাত্র এই ঋণাত্মক অংশগুলো থাকে, এই আমাদের যেই টেল অংশগুলো দেখা যাচ্ছে এই টেল অংশগুলো আর থাকে না, শুধুমাত্র ঋণাত্মক আয়ন থাকে। তাহলে চিন্তা করো, সবগুলো ঋণাত্মক আয়নকে ঘিরে এবং মাঝখানে আমাদের সেই ময়লাটা থাকে, যার মধ্যে আমার সাবান বা ডিটারজেন্টের দীর্ঘ শিকলটা দ্রবীভূত হয়ে গেছে এবং তাকে ঘিরে থাকবে আমার ঋণাত্মক আয়নের একটা বলয়। এর ফলে যখন কাপড়টাকে ঘষা হবে বা কাচা হবে, তখন দেখবে একটা ফেনার সৃষ্টি হবে এবং দেখবে প্রত্যেকটা ফেনা পরস্পর থেকে একটা বাবলের মতো সৃষ্টি করে পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকার চেষ্টা করবে, এবং সেটাই হচ্ছে আমাদের ঋণাত্মক আয়ন এবং একটা বলয়ের মতো সৃষ্টি হয়। এরপরে আমি যখন পানি দিচ্ছি, পানি দেওয়ার ফলে এই যে দ্রবীভূত হয়ে যাওয়া যে ময়লা অংশটা, সেই ময়লা অংশটা পানির সাথে সাথে অপসারিত হয়ে যাবে এবং ফেনাটাও আস্তে আস্তে অপসারিত হয়ে এবং সাবানটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আমি যদি আরেকটু শর্ট করে তোমাদেরকে বলি, যে সাবান বা ডিটারজেন্ট যখন পানির উপস্থিতিতে তেল বা গ্রিস জাতীয় ময়লাযুক্ত কাপড়ের সংস্পর্শে আনা হয়, তখন তার হাইড্রোফোবিক প্রান্ত মানে হচ্ছে তেল বা গ্রিজের দিকে আকর্ষিত হয় এবং এতে দ্রবীভূত হয়ে যায়। অন্যদিকে হাইড্রোফিলিক যে অংশটা আছে সেটা পানির দিকে আকর্ষিত হতে থাকে এবং পানির স্তরে সেটা প্রসারিত হতে থাকে। এই অবস্থায় যখন কাপড়কে ঘষা দিলে বা মোচড়ানো হলে তেল বা গ্রিজের ময়লার কণা চারদিক থেকে সাবান বা ডিটারজেন্টের ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়ে আবৃত হয় এবং তেল বা গ্রিজের ময়লার কণাগুলোর চারপাশে ঋণাত্মক চার্জের একটা বলয় সৃষ্টি হয়। তখন এগুলোকে একটি আরেকটি থেকে সম্ভাব্য সর্বোচ্চ দূরত্বে থাকতে চায় এবং তেল ও সাবান এবং পানির সাথে একত্রিত হয়ে একটা মিশ্রণ তৈরি হয়ে যায়। তখন সেই মিশ্রণটার নামই হচ্ছে ফেনা, এবং ফেনাতে পানি যোগ করা হলে সেটা তাড়াতাড়ি অপসারিত হয়ে আমার কাপড়টা আস্তেই করে পরিষ্কার হয়ে যায়। এখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে সাবান এবং ডিটারজেন্ট কী? সাবান এবং ডিটারজেন্টের প্রস্তুত প্রণালী বলতে সাবানের যে বিক্রিয়াটার একটা প্রশ্ন দিয়েছি, যে সাবানায়ন বিক্রিয়া কাকে বলে, এবং ডিটারজেন্ট তৈরির যে প্রস্তুতি প্রণালীটা আছে সেটা খুব ভালোভাবে পড়বে। সাবান এবং ডিটারজেন্ট দ্বারা ময়লা পরিষ্কার করার এই কৌশলটা চিত্রসহ খুব ভালোভাবে পড়বে, কারণ এই প্রশ্নটা বারবার আসে এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্রশ্নটা যদি তোমরা ভালোভাবে আয়ত্ত না করতে পারো তাহলে পরীক্ষার সময় সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে না। এরপর আসো সাবান এবং ডিটারজেন্টের পার্থক্য, অতিরিক্ত সাবান এবং ডিটারজেন্ট ব্যবহারের কুফল। আশা করি এই উত্তরগুলো যেভাবে দিয়েছি তোমাদেরকে তোমরা খুব ভালোভাবে পড়ে ফেলবে। এরপর আসো ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। আর এর প্রস্তুত প্রণালীটা দেখো, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কঠিন ক্যালসিয়াম হাইড্রক্সাইডের মধ্যে ক্লোরিন গ্যাস চালনা করলেই আমরা পাচ্ছি ব্লিচিং পাউডার, যার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। সংকেতটা খুব ভালোভাবে খেয়াল করবে এবং এর প্রস্তুত প্রণালীটা পড়বে। তাপমাত্রাটা খেয়াল করবে যে ব্লিচিং পাউডার তৈরি তাপমাত্রা কত, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এরপর হচ্ছে ব্লিচিং পাউডার কীভাবে রঙিন পদার্থকে বর্ণহীন করে দেয়, এই ক্রিয়াকৌশলটা পড়বে। দেখো, ব্লিচিং পাউডার যখন পানির সংস্পর্শে আসে তখন তৈরি করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড, যেটা আগে বলেছিলাম তোমাদেরকে টয়লেট ক্লিনারের পরিষ্কারের ক্ষেত্রে। হাইপোক্লোরাস অ্যাসিড থেকে পরবর্তীতে আবার সেই জার্মান অক্সিজেন এবং রঙিন পদার্থকে জারিত করে জার্মান অক্সিজেন বর্ণহীন পদার্থ তৈরি করবে। আবার ব্লিচিং পাউডার কীভাবে জীবাণু ধ্বংস করবে, একই বিক্রিয়া একই প্রসেস, শুধুমাত্র তখন রঙিন পদার্থের জায়গায় জীবাণু লিখতে হবে এবং প্রসেসটাও একই। হাইপোক্লোরাস অ্যাসিড থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জার্মান অক্সিজেন তৈরি এবং পরবর্তীতে জার্মান অক্সিজেনের মাধ্যমে রঙিন পদার্থ এবং জীবাণুর
যেই জারণ হয়, এমন জারণের মাধ্যমে রঙিন পদার্থ হয়ে যায় বর্ণহীন এবং জীবাণু হয়ে যায় মৃত জীবাণু। এই দুইটা প্রশ্ন টয়লেট ক্লিনার, এই তিনটা প্রশ্ন অনেকটা সেম। একটা পড়লে বাকিটা তোমাদের এমনিতেই মনে থাকবে। যেটা করতে হবে, টয়লেট ক্লিনার আর ব্লিচিং পাউডারটা একসাথে মিলিয়ে ফেলবে না। ব্লিচিং পাউডারের জন্য আমার সংকেতটা খুব ভালোভাবে মনে রাখবে, আর যখন তোমরা টয়লেট ক্লিনারটা পড়বে তখন টয়লেট ক্লিনারের জন্য টয়লেট ক্লিনারের বিক্রিয়াটা খুব ভালোভাবে লিখে প্র্যাকটিস করবে। এরপর আছে গ্লাস ক্লিনার। গ্লাস ক্লিনার সম্পর্কে একটা ছোট্ট আলোচনা আছে, এর পরিষ্কার করার কৌশল লেখা আছে, এটা তোমরা ভালোভাবে পড়ে নিবে, আশা করি পড়লেই তোমরা পারবে। এরপরে একটা প্রশ্ন থাকে যে অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতি, কীভাবে পরীক্ষাগারে অ্যামোনিয়া গ্যাস তৈরি করা হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে দেখা যায় অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে। অ্যামোনিয়া গ্যাসের প্রস্তুত প্রণালীর একটা সুন্দর ছবি দেওয়া আছে তোমাদের। পরীক্ষাগারে একটা টেস্ট টিউবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস, ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। গ্যাস যেহেতু, গ্যাসটাকে আমি একটা জারের মাধ্যমে নিয়ে পরবর্তীতে এই অ্যামোনিয়া গ্যাসটাকে আসলে জারের মধ্যে এসেছে কিনা সেটা কীভাবে তৈরি করব, কীভাবে বুঝবো, কারণ অ্যামোনিয়া গ্যাসের কিছু বৈশিষ্ট্যের মাধ্যমে, কারণ অ্যামোনিয়া গ্যাসের প্রচণ্ড ঝাঁঝালো একটা গন্ধ থাকে, সেটা দেখে আমরা সেটা শুনে গন্ধটা বুঝে আমরা বুঝতে পারবো যে অ্যামোনিয়া গ্যাস এখানে পূর্ণ হয়েছে। এটা হচ্ছে মূলত তোমাদের প্র্যাকটিক্যালের একটা অংশ। তারপর মাঝে মাঝে অনুধাবনের প্রশ্ন আসে যে অ্যামোনিয়া গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতি নিয়ে আলোচনা করো। তারপর শিল্প কারখানায় অ্যামোনিয়া গ্যাস প্রস্তুতি, এটা নিয়ে তোমাদের লাসাত্রিয়া নীতিতে বিশাল আলোচনা আছে। তারপরে এই বিক্রিয়াটা একটু ভালোভাবে খেয়াল করবে, এর তাপমাত্রাগুলো এবং এর যে প্রেশার টেম্পারেচারগুলো আছে কী অনুপাতে দেওয়া আছে এটা একটু পড়বে এখান থেকে, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট না। তারপরে আসো ইউরিয়া এবং মাটিতে কেন আমাদের চুনাপাথর বা যদি হাইড্রোজেনের পরিমাণ যদি আমাদের মাটিতে যদি অম্লত্বের পরিমাণ বেড়ে যায় তাহলে কিভাবে কি করতে হবে, এখান থেকে এখানে প্রশ্ন আসে, ছোট প্রশ্ন, যে মাটিতে যদি হাইড্রোজেনের পরিমাণ বেড়ে যায় বা অম্লের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি। ইউরিয়া কি? ইউরিয়া তো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়ার বিক্রিয়ার ফলে তৈরি হয় অ্যামোনিয়াম কার্বামেটটা পরবর্তীতে ভেঙে তৈরি হয় ইউরিয়া। এবং এই ইউরিয়া কীভাবে শিল্পক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে কাজ করছে সেটার একটা বিক্রিয়া দেওয়া আছে এখানে, কীভাবে উদ্ভিদ এটাকে শোষণ করে নিচ্ছে, এটা খুব ভালোভাবে পড়বে। তারপর হচ্ছে অ্যামোনিয়াম সালফেট। এরপরে কৃষি প্রক্রিয়াজাতকরণ বিভিন্ন ধরনের দ্রব্য, যে কিভাবে ফল পাকানো হয়, ফল পাকানোর জন্য কী ধরনের দ্রব্য ব্যবহার করা হয়, এক্ষেত্রে কি তৈরি হয় শরীরের, তোমার এখানে মানব শরীরে এটার কী ধরনের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, এই আলোচনাটা থেকে তুমি এই প্রশ্নটার উত্তর দিতে পারবে। তারপর কৃষিক্ষেত্রে কৃষিদ্রব্য সংরক্ষণে কী ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়, ভিনেগার, ফরমালিন কি, এই প্রশ্নটা তোমাদেরকে আমি দিয়েছি, এই প্রশ্নটার উত্তরটা তোমরা পড়বে। কয়েকটা অনুমোদিত ফুড প্রিজারভেটিভ রয়েছে, এগুলার নামগুলো পড়ে তোমরা পড়াটা শেষ করবে। তারপর হচ্ছে শিল্প বর্জ্য এবং পরিবেশ দূষণ সম্পর্কে আরও কতগুলো আলোচনা রয়েছে, এই আলোচনাগুলো থেকে তোমরা অবজেক্টিভের জন্য খুব ভালোভাবে পড়বে। তোমাদেরকে স্টিল পিকচারে যে ছবিগুলো দেওয়া হয়েছে ওখানে প্রশ্নগুলো এবং যে টপিকসগুলো দেওয়া হয়েছে এই টপিকসগুলো খুব ভালোভাবে পড়ে নিবে। আর অবজেক্টিভের জন্য তোমরা সম্পূর্ণ বইটা খুব ভালোভাবে পড়বে। আর সৃজনশীলের জন্য অনুশীলনী সৃজনশীলগুলো প্র্যাকটিস করো। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যারা ক্লাসগুলো দেখছো তারা দয়া করে তাদের রোল এবং তোমরা কোন শিফটে এবং তোমার নাম কমেন্টে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো যে কারা আসলে ভিডিওগুলো রেগুলার দেখতে পাচ্ছ। ধন্যবাদ সবাইকে আজকের আলোচনার জন্য, সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।